তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলল স্বস্তির বৃষ্টির। রোববার রাতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে ঢাকায়। বৃষ্টিতে কমেছে গরম, তবে ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি বাড়তে পারে আগামী কয়েকদিন। রোববার সন্ধ্যার পর থেকে রাজধানীতে বইতে শুরু করে শীতল হাওয়া। আকাশে বাড়তে থাকে মেঘের ঘনঘটা। রাত ৯টার দিকে বিদ্যুৎ চমকানো শুরু হয় আকাশে। পরে বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি। শিলাবৃষ্টির সঙ্গে বাড়তে থাকে ঝড়ের বেগ। এতে কমে গরমের তীব্রতা। শিলাবৃষ্টিতে অনেক ভালো লাগছে, অতদিন তো গরম আছেন, এখন তো মোটামুটি অনেক ভালো লাগতেছে বৃষ্টি হওয়াতে। গরম কমছে আর কি, বৃষ্টিতে মোটামুটি ভালোই দেখতেছে। ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় ভেঙে পড়ে গাছপালা। নগরীর মহাখালী, বনানী, আগারগাঁও, বিজয় সরণি সহ অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে মধ্যরাতেও সড়কে দেখা দেয় যানজট, যা সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। একটু বেগ হলো তো অবশ্যই, কারণ একটু হয়তো আপনারা দেখছেন, আমরা একটু আসার পরে যানজটটা চেষ্টা করলাম সারার জন্য। এখন আবহাওয়া অফিস জানিয়েছে, রাতে রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় ৫৯ কিলোমিটার বেগে বয়ে গেছে ঝোড়ো হাওয়া। ঢাকার এবং ঢাকার আশেপাশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। তো আমাদের আগারগাঁওয়ের মধ্যে যে বৃষ্টিমাপক যন্ত্র আছে, সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় সোমবারও বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। শুধু রাজধানী নয়, দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে গর্ভবতী নারী ও শিশুরা। তাপপ্রবাহ চলাকালে ঝুঁকি বাড়ে ১৬ ভাগ। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে তাপপ্রবাহে চিকিৎসা ও সতর্কতা নিয়ে গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় ইউনিসেফ। গাইডলাইনে একটানা রোদে কাজ না করা, মাঝে মাঝে পানি খাওয়া এবং গরমে অসুস্থ হলে প্রথমে শরীরের তাপ কমিয়ে হাসপাতালে নেওয়ার পদ্ধতি সহ নানা পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র তাপে পুড়ছে দেশ। শহর থেকে গ্রাম, কোথাও রেহাই নেই। চলমান তাপপ্রবাহে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের ঝুঁকি বেড়েছে। ইউনিসেফ বলছে, তাপমাত্রা ১ ডিগ্রি বাড়লে অপরিণত শিশু জন্মের ঝুঁকি বাড়ে ৫ ভাগ। স্বাভাবিক সময়ের চেয়ে তাপপ্রবাহ চলাকালে এই ঝুঁকি বাড়ে ১৬%। তীব্র গরমে যখন থাকে, মায়েদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। সেই পরিবর্তন হওয়ার ফলে যে দেখা যাচ্ছে যে পরবর্তী যে শিশু জন্ম নিবে, সেই শিশুর মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়। শুধু যে অপরিণত শিশু হয়ে যায় তাই না, তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, আমরা কনজেনিটাল অ্যানোমালি যেগুলি বলছি, সেগুলো কিন্তু আসলে হয়। তাপপ্রবাহে কোন লক্ষণে কি চিকিৎসা এবং হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে একটানা রোদে কাজ না করা, মাঝে মাঝে পানি খাওয়া এবং গরমে অসুস্থ হলে প্রথমে শরীরের তাপ কমিয়ে হাসপাতালে নেয়ার পদ্ধতি সহ নানা পরামর্শ আছে গাইডলাইনে। গরম হয়তো আগামী বছরও আসবে, এটা চলতেই থাকবে, বাড়তেও পারে, আমি জানি না। তবে এই নির্দেশিকাটা আমরা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি এবং অলরেডি আমাদের চিকিৎসকদেরকে অনলাইনেও এটার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে যে গরমের মধ্যে কি করা যায় কি না যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ২ সপ্তাহে দেশে তাপপ্রবাহের কারণে মারা গেছেন ১৪ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরে কিডনি বিকল হচ্ছে অন্তত ৫০,০০০ মানুষের। তবে অর্থ সংকটে মাঝপথেই ডায়ালাইসিস বন্ধ করতে হচ্ছে ৬০% রোগীর। বেসরকারি হাসপাতালে মাসে এর খরচে ৩০ থেকে ৫০,০০০। সে টাকা জোগাতে না পেরে চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন অনেকে, যাদের মৃত্যু হচ্ছে। ঋণাধারে জর্জরিত হয়ে পথে বসেছে তাদের পরিবার। এই অবস্থায়ও কোনো আশার কথা শোনাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। তখন মধ্য দুপুর, অটোরিকশা নিয়ে সড়কে নেমেছেন সাজেদা বেগম। একমাত্র সন্তানকে বাঁচাতে প্রাণান্ত চেষ্টা তার। সাজেদার মেয়ে মুক্তা আক্তার, 2টি কিডনি নষ্ট। ডায়ালাইসিসে মাসে খরচ 25,000। এই টাকা জোগাড় করতে না পারলে বন্ধ হয়ে যায় চিকিৎসা। যে রোগ দেশে আল্লাহ না দিয়ে আমাকে দিতে পারতো,
তো আমার তো দিল না আরে সন্তান যদি দুনিয়ায় না বাঁচে তাহলে মার বাচ্চা কি লাভ। দুটি কিডনি বিকল ২৬ বছরের শাহনাজের। মাসে ১ টাকাও আয় না থাকলেও খরচ ১০,০০০-এর বেশি। ডায়ালাইসিস ইউনিটের স্বাস্থ্যকর্মীদের চাঁদায় চিকিৎসা চলে তার। এগুলো তো টাকা পয়সা জোগাড় করতে পারিনি স্যার, আইতে পারিনি, টাকা পয়সা আবার চাই সবার দেরে। কিডনি বিকল ব্যক্তির সপ্তাহে ডায়ালাইসিস করতে হয় অন্তত ২ বার। বেসরকারি হাসপাতালে মাসে এই খরচ ৩০ থেকে ৫০,০০০ টাকা। চিকিৎসার জন্য শুরুতে সঞ্চয় ভাঙা, তারপর অনেককে বিক্রি করে দিতে হচ্ছে বসতবাড়ি, জমিজমা। এত সবের পরেও অনেক ক্ষেত্রেই বাঁচানো যায় না রোগীকে, উল্টো পথে বসে পরিবার। জোগাড় করে সপ্তাহ করাতে পারি না, মাঝে মাঝে ৪০-৪৫,০০০ দেয়। আর আপনি ইনকাম কত? আমার ইনকাম আমি ৮,০০০ টাকা বেতন পাই। ৫ গুণ্টা জমি আমার বিক্রি করা হয়েছে, আমার ভাইয়ের টেনে বেচছি, এই জমি বিক্রি করছি খেলে এটা জমি, অন্য তো আর কোনো আমার বেচার অর্ডার নেই। বিদেশ থেকে আসছি 18 বছর থাইকা, যেই টাকা পয়সা আনছি এখন এই ডায়ালিসিসের জন্য সব টাকা শেষ। এই জমিন টমিন আছে না, এগুলি বন্ধ দিতেছি আর পয়সা আনতেছি, আমি দিয়া সব শেষ, খালি বাইরে আছে। ডায়ালাইসিস নেয়া রোগীদের অনেকে আক্রান্ত হয় হৃদরোগে, বেশিরভাগই হারান স্বাভাবিক চলাচলের সক্ষমতা। এতে যার আয়ে সংসার চলত তিনিই হয়ে পড়েন পরিবারের বোঝা। তবে তাৎক্ষণিকভাবে এর কোনো সুরাহা নেই সরকারের হাতে। প্রত্যেকটা বড় বড় বিভাগীয় সহকারে একটার জন্য ১০০ বেডের এই প্রকল্পটা অলরেডি একদিকে পাস হয়ে গেছে। এইটা করলে আমি মনে করি যে ডায়ালিসিসের যে সমস্যাটা বলছেন, অফকোর্স এটা আমরা যেন সাধারণ মানুষের খরচের মধ্যে, ক্ষমতার মধ্যে আনা যায়, সেটা নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব। বছরে কিডনি বিকল হচ্ছে অন্তত ৫০,০০০ মানুষের। বিপরীতে সারা দেশের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস বেড আছে ৬০০-র মতো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চরমভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। সেশন জটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, কেননা বছরের বেশিরভাগ সময়ই ক্যাম্পাসে লেগে থাকে আন্দোলন, সংঘাত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সার্বিক বিষয় বিবেচনায় এনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি। শুধু এ ঘটনায় এবারই নয়, বছরের বেশিরভাগ সময় ধরেই কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো বা ছাত্র সংগঠনের আন্দোলন লেগেই থাকে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম। পরীক্ষা এবং ক্লাসগুলো চলছে, এগুলো যে বন্ধ হয়ে গেছে এটা আমাদের ক্ষতি হচ্ছে। এই সমস্যাগুলো আমাদের না ফেলে এটা ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারবে। শিক্ষক সমিতি বলছে নিয়োগে অনিয়ম সহ উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। উপাচার্যের ব্যর্থতার কারণেই বিশ্ববিদ্যালয়ে অচলা অবস্থা তৈরি হয়েছে। উপাচার্য হিসেবে ওনারা আসলে এই পদটি দখল করে থাকার কোনো আসলে নৈতিক অধিকার নেই। আমরা মনে করি যে উনি ওনার পদ থেকে আসলে সরে যাওয়াই হচ্ছে আসলে সমস্যা উত্তরণের একমাত্র উপায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শিক্ষক সমিতির কারণেই সাম্প্রতিক অচলা অবস্থা। সার্বিক সংকটের জন্য ক্যাম্পাসে অসুস্থ রাজনীতির চর্চাকে দায়ী করছেন তিনি। নিজের দাবির চাইতে কমিউনিটির দাবি বড়, কমিউনিটির দাবির চাইতে বিশ্ববিদ্যালয়ের দাবি বড়, বিশ্ববিদ্যালয়ের দাবির চাইতে দেশের দাবি বড়। এখন সেখানে ওনাদের ফোকাস করতে মানে কি চায়। তবে আমি মনে করি ওনার রিয়েলাইজেশন আসবে, ওনারা বসবেন। ইউজিসি বলছে সাম্প্রতিক অচলা অবস্থার জন্য কারা দায়ী তা তদন্ত করা হবে। সেই সঙ্গে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে একটা সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়বে, এটা হতে পারে না। সুতরাং এটাকে চলমান রাখার জন্য যে কোনো ধরনের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেটা তদন্ত কমিটি হোক, উভয়কে নিয়ে বসে হোক, এটার অবশ্যই আমাদের গভীরতায় যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান ইউজিসির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় সন্ধ্যার পর কোথাও আগুন দেখা যায়নি। তবে বাড়তি সতর্কতা হিসেবে রাতে আগুন লাগার স্থান থেকে 5 একর জায়গায় পানি ছিটানো হয়েছে। আগামী কয়েকদিন ধরে এ কাজ চলবে বলে জানিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে শনিবার দুপুরে। শুরুতেই বন বিভাগের কর্মীরা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন।
রোববার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। নৌবাহিনীর উদ্যোগে হেলিকপ্টার থেকে পানিও ছেটানো হয়। বাগেরহাটের মংলা উপজেলার এই অঞ্চলে বনের প্রায় 4 একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে 50টি পয়েন্টে আগুন ও ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 5-6 জন আইসে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন। নিম্নত 50 জায়গায় আগুন লাগছে এবং জায়গায় জায়গায় আগুন লাগছে। বন বিভাগ বলছে আগুন যাতে না ছড়াতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় মাটি কেটে দেওয়া হয়েছে। ভোট থেকে আমরা চেয়েছি যে চারদিকে ফায়ার লাইন করে সেই আগুনকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আনা, তারপরে বলতে ভিতরে যে সমস্ত জায়গায় আগুন আছে সেই সমস্ত আমরা নিবাচ্ছি। কাজে এখন মোটামুটি আমরা বলতে পারি আগুন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে 7 সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। মোয়াল ও মাছ চাষিদের কারণে এই অগ্নিকাণ্ড কিনা সেটিও তদন্ত করবে দলটি। একটি বিশেষজ্ঞ কমিটি আমরা করব, সেই আগামীকালকে, আমি যেহেতু এখন খুলনায়, আমি আগামীকালকে বিশেষজ্ঞ কমিটিতে ফর্ম করব এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। প্রচুর শুকনো পাতা থাকায় আগুন আবার জ্বলে উঠতে পারে বলে শঙ্কা বন বিভাগের। তাই পুরো এলাকা 2-3 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর উপর জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সরকার। রোববার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে তিনি এই কথা বলেন। আস্থাহীন সেনাবাহিনী যুদ্ধেও জয়ী হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনে প্রবেশের জন্য পরে AFIP ভবনটি ঘুরে দেখেন তিনি। ঢাকা সেনানিবাসের বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য 14 তলায় ভবন নির্মাণ করা হয়েছে। এর আধুনিক পরীক্ষাগারে রয়েছে বিশ্বমানের স্বয়ংক্রিয় রোগ শনাক্তের ব্যবস্থা ও মাল্টিহেডেড মাইক্রোস্কোপ। নতুন ভবন সম্পর্কে এ উপলক্ষে আয়োজিত দরবারেও যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আস্থা হারায় সেনাবাহিনী। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই বিশ্বাস ফিরে পেয়েছে। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75-এ 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা হচ্ছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামগঞ্জে লোডশেডিং 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। রোববার জাতীয় সংসদে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় সংসদের চলতি অধিবেশনে জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন, বিদ্যুৎ মন্ত্রী দাম বাড়ানো বলতে লজ্জা পান, তাই সমন্বয় বলেছেন। এ সমন্বয়ে 1 বছর করেছেন, আগামী 3 বছরে 12 বার করবেন। ভর্তুকি পুরো তুলে নিলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে জানিয়ে চুন্নু বলেন, দাম না বাড়িয়ে এমন পদক্ষেপ নিন যাতে জনগণ চাপে না পড়ে। ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গত 1 বছরে 26,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের টাকার অপচয় বলেও মন্তব্য করেন তিনি। মাননীয় মন্ত্রী একটা সুন্দর কথা বলেন যে সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করেন, এটা বলতে লজ্জা হয়, বলেন যে সমন্বয়।
এই সমন্বয় 1 বছর করেছেন, আগামী 3 বছর 12 বার করবেন সমন্বয়, অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকিটা যদি পুরো তুলেন, এখন যে যা বিদ্যুতের দাম প্রতি ইউনিট, তাহলে ডাবল হয়ে যাবে 2 বছর 3 বছর পরে। তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রকাশ্যে অন্য প্রার্থী ও সমর্থকদের হুমকি দিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় কমিশন রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে 2 মে রফিকুল ইসলামকে তলব করে ইসি। শুনানিতে তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে নির্বাচন কমিশন রফিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এই উপজেলায় 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। একজনের প্রার্থিতা বাতিল হয়, অন্যজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন কিনা সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হতে পারে। তিনি জানান, এবারের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই প্রথম কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এবং 31 এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি 33 এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রকে নিজ দেশের মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অন্য দেশের মতো করেই বিবেচনা করার তাগিদ দেন ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এতে লঙ্ঘন হচ্ছে মানবাধিকার। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের। স্থানীয় সরকার, জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখানে আছে, আমাদের বাইরেও আছে। জানতে চাওয়া হয় গাজা ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে। তার জবাবে উঠে আসে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভের চিত্র। ওবায়দুল কাদের অভিযোগ করেন, শিক্ষার্থীদের নির্মম নির্যাতন করা হচ্ছে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে রুথলেসলি। 68 সালের পুনরাবৃত্তি এবং ওই একই ধারা এপিসেন্টার তখনও ছিল কলম্বিয়া ইউনিভার্সিটি, এখনও কলম্বিয়া ইউনিভার্সিটি। অন্য দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার তীব্র সমালোচনা করেন তিনি। সব দেশকে একই দৃষ্টিতে দেখার তাগিদ দেন কাদের। তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? এখানে অথরিটারিয়ান রাষ্ট্রের যে পিকচার, এটার সংজ্ঞা, যে ডেফিনেশন, তাতে কি আমেরিকার বর্তমান সিনারিও বিচ্ছিন্ন কিছু? ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই, তবে সত্য বলায় কারো স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই। যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে, সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের নাইখুংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে একই পরিবারের 2 জন সহ 3 বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। রোববার সকালে ফুলতলি সীমান্তে 47 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন 2 সহোদর রশিদুল্লাহ ও মোহাম্মদ মফিজুল্লাহ এবং অপরজন মোহাম্মদ আবদুল্লাহ। 3 জনই কক্সবাজারের রামুর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানায়, আহতদের মধ্যে 2 জনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতরা সবাই মিয়ানমার থেকে গরু পাচারের সাথে জড়িত বলে জানান নাইখুংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার। এর আগে শনিবার মাইন বিস্ফোরণে আরও 2 বাংলাদেশি আহত হন। কক্সবাজারের রুখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে 12 ঘন্টার ব্যবধানে জাফর আহমেদ ও নূর কালাম নামে 2 যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ও সন্ধ্যায় এই 2টি হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানিয়েছে সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প 20-এর বর্ধিত S4 ব্লকের পাশে কাঁটাতারের বাইরের একটি পাহাড়ে নিয়ে গিয়ে জাফর আহমেদকে হত্যা করে দুর্বৃত্তরা। জাফর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSOর সদস্য ছিলেন। এর আগে সকালে হত্যা করা হয় নূর কালামকে। তিনি কোনো সংগঠনের সদস্য নন বলে জানিয়েছে পুলিশ। 2 হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে শিশু নারী সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। রোববার রাতে 10টায় তুলাতুলির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় তুলাতুলি গ্রামের হানিফ মেম্বার ও মোশাররেফ আকনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল রাতে বিরোধপূর্ণ জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 2 পক্ষের 10 জন গুরুতর আহত হয়। এদের মধ্যে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজস্ব আয় বাড়াতে এনবিআরকে ঢেলে সাজাতে হবে। নতুন করদাতা বাড়াতে তাদের কোনো পরিকল্পনাই নেই। রোববার দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তার মতে এখনই তথ্য প্রযুক্তি খাত করের আওতায় আসার উপযোগী হয়নি। দেশে তথ্য প্রযুক্তি খাতের বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় $2 বিলিয়ন। বছরে আইটি সেবা রপ্তানি $2 বিলিয়ন ছুঁই ছুঁই। এ খাতে বিদেশি বিনিয়োগও বাড়ছে। সম্প্রতি রাজস্ব বাড়াতে নানা খাতে কর ছাড় কমিয়ে আনার পরামর্শ দেয় আন্তর্জাতিক দাতা সংস্থা IMF। তবে কর অব্যাহতি তুলে নেওয়া হলে ছোট ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শিরোনামে আয়োজিত সেমিনারে এ ব্যাপারে সরকারের কাছে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। কর ছাড় অব্যাহত রাখা উচিত বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী। ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এক্সামশনেরটা আমাদের 26, 31 এবং 41 তিনটা সেগমেন্টে 3টা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি। একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব, এটা যাতে এনবিআর ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে। কর জিডিপি অনুপাত বাড়াতে এনবিআর এর কার্যক্রমকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নতুন করদাতা বাড়াতে এনবিআর এর কোনো পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি। এনবিআর কি করতেছে, যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধৈর্য করা যায় সেটাই তারা করতেছে। আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ না। যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন, আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরও কমবে আপনার ট্যাক্স রেট টু জিডিপি। তথ্য প্রযুক্তি খাতে নজর না দিলে শিল্পের আকার ও প্রবৃদ্ধি কমবে। তাই এ খাতে সহজ শর্তে ঋণ প্রদান আর করের বোঝা কমানোর পরামর্শ দেন আলোচকরা। এগিয়ে যেতে হয় তাহলে আমাদের নারীদেরকে পিছিয়ে আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক দফা উদ্যোগ নিয়েও চালু করা যায়নি চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল। পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হয় কবে নাগাদ এক্সপ্রেসওয়ে চালু হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্টরা। তবে র্যাম্পের কাজ শেষ হলেই এক্সপ্রেসওয়ে চালু করা সম্ভব বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গেল বছরের 14 নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন। 16 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের একটি অংশ সাধারণের চলাচলের জন্য গেল মার্চে খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কাজ শেষ না হওয়ায় আবারও এপ্রিলে এর সময় নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তাও হয়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে, তা শেষ হলেই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে চলতি মে মাসে এটি সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়। ম্যাক্সিমাম কাজই আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদের লাইটিংটা কিছু বাকি আছে সামান্য, তারপর মার্কিংগুলো আর মাঝখানে কিছু ব্যারিয়ারের কাজ বাকি আছে। ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমরা 2টা পয়েন্টে নামাবো, একটা হচ্ছে টাইগার পাস পয়েন্টে এবং লাহনবাজার পয়েন্টে। গেল সপ্তাহে চৌকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। ঘোষণা দেন এক্সপ্রেসওয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার। র্যাম্পের কাজ পুরোপুরি শেষ করেই এক্সপ্রেসওয়ে চালুর পক্ষে মত দেন তিনি। আমি ছেড়ে দিলে
কন্ট্রাক্টরকে টাকাগুলো দিয়ে সে পার হয়ে যাবে। আমি সম্পূর্ণ কাজ বুঝে নেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন, টাকাও দিয়েছেন, ওনার টাকাটা 100% সেখানে কার্যকর হয়েছে কিনা আমি দেখে আমি ছেড়ে দেব। 4,298 কোটি টাকার এই প্রকল্পের পুরো কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শব্দ দূষণের মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল নগরী। শহরের 20টি পয়েন্টে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 20 ডেসিবেল বেশি। মাত্রাতিরিক্ত শব্দ দূষণের জন্য যানবাহন চালকদের অসহযোগিতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ চালিত যানবাহন চালুর পরামর্শ ট্রাফিক বিভাগের। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড অপ্রয়োজনে বাজছে হর্ন। এমন শব্দের মাঝে কাজ করতে করতে এখন কানে কম শোনেন ট্রাফিক পুলিশ সদস্য শরীফুল ইসলাম। শব্দ দূষণ বাড়ায় মেট্রোপলিটন পুলিশের 13 সদস্য কানে কম শোনেন, 35 জন ভুগছেন উচ্চ রক্তচাপে ও 9 জন হৃদরোগে। ডিউটিরত অবস্থায় বিভিন্ন গাড়ির শব্দে আমাদের কানে সমস্যা দেখা দেয়। গাড়ির শব্দ, হাইড্রোলিক হর্ন, যানজট, ধুলাবালি, অনেক শারীরিক সমস্যা পড়তে হয়। সাউন্ড পলিউশনের মধ্যে আমাদের মেন্টালি আমরা টর্চার থাকি, মেন্টালি খিটখিটে মেজাজ খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, মেন্টালি আমরা কুল থাকতে পারি না। হ্যাঁ, যার জন্য এটা হার্টের উপরে চাপ পড়ে। নগরীর 20টি পয়েন্টে শব্দ দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 20 ডেসিবেল বেশি। চালকদের অসচেতনতায় দিন দিন তা বাড়ছে। যাত্রীকে আকর্ষণ করার জন্য সে হর্ন বাজাচ্ছে। এটা আমি যেহেতু ফিল্ড ভিজিট করি, আমার বাস্তব অভিজ্ঞতা। একাধিকবার ওয়ার্কশপ করেও আমরা আসলে তাদেরকে শোনাতে পারছি না। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি বিকল্প যানবাহন চালুর পরামর্শ ট্রাফিক বিভাগের। বরিশাল মেট্রোপলিটন পুলিশে যে 150 জন জনবল আছে, 150 মতন, এর প্রায় 42% কোনো না কোনো এই সাউন্ড পলিউশন বা অন্যান্য জলবায়ু দূষণের আসলে এরা অসুস্থ হয়ে পড়ছে। এইসব কারণে গ্যাস চালিত গাড়ি এনকারেজ করা যেতে পারে, কারণ এই গাড়িগুলো ইলেকট্রিক এবং গ্যাস চালিত গাড়িগুলোতে শব্দর যে দূষণ এটি অনেক কম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে সড়কের শব্দের তীব্রতা 53 ডেসিবেলের মধ্যে রাখার সুপারিশ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় ব্যক্তি উদ্যোগে সাবমার্সিবল পাম্পের ব্যবহার বাড়ছে, এতে কমছে ভূগর্ভের পানির স্তর। বিশেষজ্ঞদের আশঙ্কা এভাবে চলতে থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে। ওয়াসা বলছে, সাবমার্সিবল ব্যবহারের নীতিমালা ও শতভাগ নগরবাসীকে ওয়াসার আওতায় আনতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুলনা শহরের গ্রিনল্যান্ড বস্তির ডি ব্লকে 100 পরিবারের সুপেয় পানির একমাত্র উৎস গভীর নলকূপ। প্রতি বছর গরমে অকেজো হয়ে পড়ে এটি, তাই চাহিদা মেটাতে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভের পানি ব্যবহারের সুযোগ করে দিয়েছে বিভিন্ন সংস্থা। ব্যক্তি উদ্যোগে কয়েকটি পরিবার মিলেও একই ব্যবস্থা করেছে। গরমের সময় মেলা কষ্ট হয় পানির জন্য, কারণ অন্যান্য কলে পানি ওঠে না। এই সময় এই ইসের থেকে আমরা পানিটা পাই। শুকনাকাল যখন আসে তখন আমাকে ডিপ কল খুব সমস্যা দেয়। সমস্যা দিলে আপনার ওইখানে ওই সাবকল আছে, ওইখান থেকে আমাকে পানি আনতে হয়। ওয়াসার সরবরাহ ব্যবস্থার উপর আস্থা নেই অনেক নাগরিকের। এজন্য বস্তির পাশাপাশি অভিজাত এলাকার বাড়িতেও ব্যক্তিগত পাম্প ব্যবহার বাড়ছে। ভূপরস্থ পানির যে ব্যবহার, সেই ব্যবহারে বিশেষ করে কর্তৃপক্ষের একটা অনীহা আছে, বা এটার ব্যাপারে হচ্ছে তাদের পরিকল্পনারও অভাব আছে। ওয়াসার তথ্য 9 বছরের নগরীতে ভূগর্ভের পানির স্তর 6 থেকে 13 ফুট পর্যন্ত নেমে গেছে। এই ধারা চলতে থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। ভূগর্ভস্থ পানি জমা হওয়ার কথা, সেটি জমা না হওয়ার ফলে দিন দিন এই যে পানির কমে যাওয়া এবং শুকনো মৌসুমে পানির অভাবের যেই সমস্যা, এটি আরও প্রকট আকার ধারণ করবে। সাবমার্সিবল পাম্প ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ওয়াসা। এছাড়া সব নাগরিককে ওয়াসার আওতায় আনতেও প্রকল্প নেওয়া হয়েছে। সাবমার্সিবল আগে ওয়াসার লাইন নেওয়ার আগে যারা পুরা নির্ভরশীল ছিল, ওয়াসার লাইন নেওয়ার পরে কিন্তু আংশিক দেখা যায় ওটাও ব্যবহার করে, আংশিক ওয়াসার লাইন ব্যবহার করে। সেকেন্ড ফেজ প্রজেক্টটা আমরা বাস্তবায়ন করলে, যেটা বললেন, আমাদের টার্গেট হলো খুলনা মহানগরী এলাকায় 100% মানুষকে আমরা এই পানির আওতায় নিয়ে আসবো। খুলনা শহরের 41,800 গ্রাহকের কাছে প্রতিদিন 8 কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। তাদের আওতার বাইরে রয়েছে 20% মানুষ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।
সরকারি সহায়তা না পেয়ে নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে 260 ফুট দীর্ঘ একটি সাঁকো তৈরি করেছেন গোপালগঞ্জের মধুমতি বাউরপাড়ের বাসিন্দারা। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এলাকাটির গুরুত্ব বিবেচনা করে শিগগিরই সেখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতাইল ইউনিয়নের পরানপুর সহ 6টি গ্রামকে বিভক্ত করে রেখেছে মধুমতি বাউর। এইসব গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক সহ সাধারণ মানুষকে নৌকায় বাউর পাড়ি দিয়ে অথবা 8 কিলোমিটার পথ ঘুরে স্কুল, কলেজ, অফিস, আদালত ও হাটবাজারে যাতায়াত করতে হতো। এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানানোর পরও সাড়া পাননি স্থানীয়রা। অবশেষে নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে তারা তৈরি করেছেন 6 ফুট প্রশস্ত ও 260 ফুট দীর্ঘ একটি সাঁকো। খরচ হয়েছে প্রায় 4.5 লাখ টাকা, যার যোগান নিজেরাই দিয়েছেন। আগে নদী পারাপারের জন্য আমার নৌকার জন্য ওপার অনেক সময় বসে থাকা লাগতো, ঘন্টার পর ঘন্টা, ফলে কলেজে যেতে আমার দেরি হয়ে যেত। কাঠের ব্রিজটা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এর জন্য, এই তৈরি করার জন্য আমাদের কৃষকরা যা উপকৃত হয়েছে তা আমরা বলে বোঝাতে পারবো না। স্থায়ী একটা ব্রিজের ব্যবস্থা হয় যাতে দুই পারের মানুষের কষ্টটা লাঘব হয়। আরও এজন্য আমি সরকারের কাছে আবেদন করছি। এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিও এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন, আর তা নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। একটি তারা কাঠের পোল নির্মাণ করেছে। তো আমি আশা রাখি আগামী দিনে এই জায়গাটায় জনগুরুত্ব বিবেচনা করে যেখানে একটি ব্রিজ যাতে হয়। আমাদের মন্ত্রী মহোদয় উনি নির্বাচনী ইস্তাহারে কিন্তু এটা বলেছেন, যে কমিটমেন্ট দিয়েছেন যে ওখানে একটা ব্রিজ উনি করে দিবেন অতি সত্বর, এবং ওনার ডিও উনি প্রদান করেছেন যেখানে বড় একটা ব্রিজ করার পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয়ের আছেন এবং উনি এই ব্যাপারে খুবই সচেতন। স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 53 বছর পর সামনে এলো মুক্তিযুদ্ধকালীন কিছু দুর্লভ ছবি। ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের তোলা এসব ছবিতে উঠে এসেছে মুক্তির সংগ্রাম, সীমান্তের ওপারে শরণার্থীদের মানবেতর জীবনযাপন, পাক বাহিনীর আত্মসমর্পণ, বিজয়ের আনন্দ সহ নানা ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 75 বছর পূর্তিতে রঘু রায়ের এসব ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবিতে শরণার্থী জীবন, পাক হানাদার বাহিনীর আক্রমণে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়া নিরস্ত্র কোটি বাঙালির বেঁচে থাকার সংগ্রাম। খুব অল্প সময়ের মধ্যেই ভারতে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা ছাড়ায় 1 কোটি। মানবতর জীবনযাপনের সেই করুণ দৃশ্য মনে দাগ কাটে তরুণ আলোকচিত্রী রঘু রায়ের। নিজের ক্যামেরায় ধরে রাখেন মুক্তি সংগ্রামে কোটি শরণার্থীর সেই কঠিন সময়ের প্রতিটি মুহূর্ত। দুর্লভ ছবির ফিল্মগুলো হারিয়ে যাওয়ার প্রায় 35 বছর পর আবারও খুঁজে পান রঘু রায়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি তা পুনরুদ্ধার করেন। বাঙালির মুক্তিযুদ্ধকালীন ছবিতে যুক্ত করেন নতুন পালক। মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, পাকিস্তানিদের বর্বরতা, হানাদারদের আত্মসমর্পণ, বিজয়োল্লাস সহ নানা দিক উঠে এসেছে তার ছবিতে। এবং যুদ্ধক্ষেত্রে যেই পরিবেশ থাকে সেখানে আমরা সকল নিয়ম নির্মাণের যে নিয়মগুলি থাকে সেগুলি আমরা সেভাবে হয়তো ধারণ করতে পারিনি, কিন্তু এখানে আপনি দেখবেন যে ওই যুদ্ধক্ষেত্রে ওই পরিবেশের মধ্যেও কিন্তু সে অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছে। এই ছবিটা 1000 বছর পরে ওইরকম থাকবে। এই রেখাগুলো কিন্তু মানুষের জীবনের সংগ্রামের কথা বলবে, ক্ষোভের কথা বলবে, জীবন সংগ্রামের কথা বলবে। দুঃখের বা এই সময় পার করাটা এটা সত্যি গা শিউরে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 75 বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭১-এর মতো এত বড় গণহত্যা আর হয়নি, অথচ এর আন্তর্জাতিক স্বীকৃতি আজও আসেনি। এই ছবিগুলোকে ব্যবহার করে যেন বাংলাদেশের যে গণহত্যা তা আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটা ভূমিকা মন্ত্রী রাখবেন। চেষ্টা করছি যে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, আমার মনে হয় রেইজ অফ নেশন এই চিত্র আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং জিহান করিমের তত্ত্বাবধানে ভারতীয় আলোকচিত্রে রঘু রায়ের রাইজ অফ এ নেশন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা চলবে 19 মে পর্যন্ত। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সামর্থ্য অনুযায়ী বিভিন্ন গেমসের জন্য ফেডারেশনগুলোকে ভাগ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। দ্রুত সব ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষ করে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নাজমুল হাসান পাপন। জনপ্রিয়তায় পিছিয়ে থাকা ডিসিপ্লিনকেও আগামী 3 বছরের মধ্যে এগিয়ে নেওয়ার লক্ষ্য তার। এদিকে ক্রীড়ামন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি ফেডারেশনের কর্মকর্তারা। যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকেই ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন নাজমুল হাসান পাপন। তাদের সীমাবদ্ধতা, চাহিদা জানার চেষ্টা করছেন। এখন পর্যন্ত মোট 27টি ফেডারেশনের কথা শুনেছেন ক্রীড়ামন্ত্রী। সোমবার সচিবালয়ে একসঙ্গে 5 ফেডারেশনের সঙ্গে বসেন নাজমুল হাসান পাপন। 2 ঘন্টার বৈঠকে সাইক্লিং, স্কোয়াশ, টেনিস, সার্ফিং ও ব্রিজ ফেডারেশনের কর্তারা তুলে ধরেন নিজেদের সংকট ও সম্ভাবনার কথা। মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি আমরা আকর্ষণ করেছি যে এদেরকে এই হাই পারফরমেন্স ট্রেনিংটা কন্টিনিউ করার জন্য ফর দ্য নেক্সট 2 ইয়ার্স আমরা 2 বছর যদি এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা ডেফিনেটলি আমরা অনেক ভালো রেজাল্ট করা সম্ভব হবে। 53 বছরে আমাদের কোনো ভ্যালোড্রাম নাই। ভ্যালোড্রামের জায়গা আমাদের চট্টগ্রাম ডিসি মহোদয় আমাদেরকে সাইক্লিং ফেডারেশন দেওয়ার সম্মত হয়েছেন এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এটা উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে একটা ভ্যালোড্রাম করে দেওয়ার উনি আশ্বাস দিয়েছেন। এটাতে আমরা সন্তুষ্ট। মন্ত্রী অন্যদের মতো এই ফেডারেশনগুলোর সমস্যা ও চাহিদা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা একটা প্ল্যান করব, আমরা একটা ওদের এক্সপেকটেশন কি দেখে আমরা শর্টলিস্ট করে আমরা কি পরিমাণ সাপোর্ট দিতে পারি সেটা একটা আমরা তৈরি করে বাজেটে প্রেস করব এবং যদি বাজেটটা অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে আমার মনে হয় ডেফিনেটলি এখন যে সমস্ত খেলা আছে বা যেগুলো নাকি অত পপুলার আমরা মনে করি না এরকম মানে অ্যাটলিস্ট 4-5টা স্পোর্টস আগামী 3 বছর পরে বাংলাদেশে সবাই চোখে পড়বে। মঙ্গলবার বিকালে আরও 5টি ফেডারেশনের সঙ্গে বসবেন যুব ও ক্রীড়ামন্ত্রী। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্জেন্টিনাকে 1978 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। 1963 থেকে 1968 পর্যন্ত আর্জেন্টিনার হয়ে 11 ম্যাচ খেলেছেন মেনোত্তি। খেলা ছাড়ার পর তিনি মনোযোগ দেন কোচিংয়ে। 37 বছরের কোচিং ক্যারিয়ারে 2টি জাতীয় দল ও 11টি ক্লাবের দায়িত্ব পালন করেন। নিজে দেশ আর্জেন্টিনার দায়িত্ব পান 1974 সালে। সে বছরই ফাইনালে নেদারল্যান্ডসকে 3-1 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আকাশী নীলরা। 1982 সাল পর্যন্ত ছিলেন আর্জেন্টিনার ডাগ আউটে। 1991 থেকে 1992 পর্যন্ত ছিলেন মেক্সিকোর হেড কোচ। মাঝে বার্সেলোনার হয়ে 2টি শিরোপা জেতেন মেনোত্তি। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।